কিন্তু তোমার প্রিপারেশনটা ভালো হবে না। সুতরাং এগুলো একটু পড়ে নেবো আমরা, ঠিক আছে? তো বৃত্ত একটা বিন্দুর চলার পথ, যে পথটা হবে একটা স্থির বিন্দু থেকে সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। এই যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে, কণিক পড়ানোর সময় বলেছি অলরেডি, যেটা একটা সঞ্চার পথ এমন ভাবে চলছে এই বিন্দুটা, যাতে করে এই যে স্থির বিন্দু, যার নাম মনে করো ও দিলাম, এই স্থির বিন্দু থেকে এই চলমান বিন্দুটা নির্দিষ্ট দূরত্ব বা সমান দূরত্ব বজায় রেখে চলছে। এই চলার পথকে, বিন্দুর চলার পথকে বা সঞ্চার পথকে বলছি আমরা বৃত্ত, ঠিক আছে? আর এই যে নির্দিষ্ট দূরত্বের কথা বললাম, এই নির্দিষ্ট দূরত্বের নাম হচ্ছে আর। তো আমরা যদি বলি যে এখন যে একেবারে মূল বিন্দুতে কেন্দ্র আছে, কেন্দ্রটাকে যদি আমি মূল বিন্দুতে, তাহলে নির্দিষ্ট বিন্দুটাকে বললাম আমরা কেন্দ্র বা স্থির বিন্দু, আর পি অফ এক্স চলমান বিন্দু, আর স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্বকে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধ বা আর। তাহলে এখন আর যদি হয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর মূল বিন্দু যদি হয় হচ্ছে কেন্দ্র, যদি হয় মূল বিন্দু সেন্টার, তাহলে দেখো বৃত্তের সমীকরণটা আমরা ইজিলি বের করতে পারি। এটার নাম দিলাম আমরা হচ্ছে পি অফ এক্স ওয়াই। তা দেখো তো এই যে দূরত্বটা নাম দিয়েছি আর, ও থেকে এক্স পি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? ও পি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে আমি যদি বর্গ করে দিই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ারও লেখা হয় অনেক সময়। বৃত্তের ব্যাসার্ধকে আমরা এ স্কয়ারও লিখি, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আরও লিখি। বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারাও প্রকাশ করি, অথবা বৃত্তের ব্যাসার্ধকে আমরা এ দ্বারাও প্রকাশ করি। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। একটু খেয়াল করি আমরা, এই যে এক্স স্কয়ারটা পেয়েছি, ওয়াই স্কয়ারটা পেয়েছি, এই যে এক্স এর সাথে কিন্তু একটা লেজুর যোগ আকারে বা বিয়োগ আকারে ছিল, নাম কি? 0। তাই কিন্তু কাউন্টে আসে নাই। দেখো কেন্দ্র যখন 0 0, লেজুর তখন ছিল -0 আকারে। তো এখন যদি কেন্দ্র যদি 0 0 না হয়, মূলবিন্দু যদি কেন্দ্র না হয়, তাহলে এটার সঙ্গে কিছু একটা থাকবে, তাই না? তাহলে আমরা এখন একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে, এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে যদি কোনো যোগ বা বিয়োগ আকারে কোনো লেজুর না থাকে, তখন আমরা ধরে নিব সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। দেখো তো এটা এভাবে লেখা যায় না? এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ভাগ এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, লেখা যায়। উপবৃত্ত স্টাইলে লিখলাম। দেখো আমরা উপবৃত্ত যখন স্টাডি করেছিলাম বলেছিলাম এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের মাঝে একটা প্লাস চিহ্ন থাকবে এবং তাদের সহগ গুলা সমান থাকবে। দেখো এক্স স্কয়ারের সহগ কত? 1 ভাগ এ স্কয়ার। ওয়াই স্কয়ারের সহগ কত? 1 ভাগ এ স্কয়ার। তাহলে এরকমও কিন্তু আমাদের দেখা যেতে পারে। ওকে, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার যোগ চিহ্ন দ্বারা থাকবে এবং তাদের সহগ গুলা সমান সমান থাকবে, তাহলে সেটাকে আমরা বলছি বৃত্ত। দেখেই যেন আমরা চিনতে পারি, ঠিক আছে? এখন যদি বৃত্তের ব্যাসার্ধটা আর বা এ যাই বলো না কেন, ঠিক আছে, তো এখন কেন্দ্র যদি এখন আর 0 0 না হয় অন্য কোনো কেন্দ্র হয়, যেমন দেখো আমি যদি বড় করে এক্স ওয়াই দাগায় নিলাম, এখন কিন্তু কেন্দ্র আর কিন্তু মূল বিন্দুতে নাই। তাহলে আমি ধরলাম কেন্দ্র হচ্ছে এইচ কে, আর এই দূরত্বটার নাম দিলাম হচ্ছে এ। দাও বইতে, তোমাদের এই বইতে এ দেওয়া আছে, তাই আমরা এ দিচ্ছি। এ দাও, আর দাও, কোনো সমস্যা নেই। পি অফ এক্স ওয়াই, তাহলে এখন দূরত্বটা কত হবে? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ। এই যে ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে, আমি লিখলাম, আর দূরত্বের নাম কি? এ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কি পাচ্ছি? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। এটা হচ্ছে এইচ কে কেন্দ্র বিশিষ্ট
বৃত্তের সমীকরণ। তাহলে এইচ কে কেন্দ্র, তো এখন যদি এখানে কেন্দ্রের জায়গায় এইচ কে এর জায়গায় 0 বসায় দাও, আগেরটাই পেয়ে যাবো আমরা। দেখো x - 0 হোল স্কয়ার প্লাস y - k হলো y - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার। তো তাই তো পেয়ে গেলাম। তাহলে এইচ কে কেন্দ্র থাকলে আমাদের এরকম আসবে। ওকে, এইচ কা আর 0 0 কেন্দ্র থাকলে আমাদের এরকম আসবে। 0 0 কেন্দ্র বলতে আমরা বোঝাচ্ছি মূল বিন্দুতে কেন্দ্র, এটা হচ্ছে। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণকে সাজায় গুজায় আরো একটা সমীকরণে প্রকাশ করা যেতে পারে, যেটাকে আমরা বলছি বৃত্তের সাধারণ সমীকরণ। এটা কিন্তু এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এখান থেকেই কিন্তু সবকিছু আসছে। ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এইচ কমা কে। আমি যদি এখন তোমাকে বলি এক্স প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল যোগ হচ্ছে y - 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6 এর উপর স্কয়ার, এই বৃত্তের কেন্দ্র কত বলো দেখি? দেখেই বলতে পারবো না? তাহলে এক্স এর সঙ্গে যে লেজুরটা আছে তার সাথে নেগেটিভ দিয়ে গুণ করে দিব, ওয়াই এর সঙ্গে যে লেজুরটা আছে তাকে নেগেটিভ দ্বারা গুণ করে দেবো। দেখো তো 3 কে যদি আমি নেগেটিভ দিয়ে গুণ করি -3, মানে চিহ্নটা খালি পরিবর্তন করে দিব, চিহ্নটা খালি পরিবর্তন করে দেবো। মনে রাখবো আমরা একটা কথা, যখন কোনো একটা বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ চাইবে পরীক্ষায়, কিন্তু এটা চাই নৈবেত্তিক আকারে ছোট করে 1 মিনিটের মধ্যে তোমাকে সলিউশন করতে হবে, তখন খেয়াল করবা এক্স এর সাথে কোনো সহগ থাকা যাবে না, কিন্তু ওয়াই এর সাথে কোনো সহগ থাকা যাবে না গুণ আকারে। 2x 3x 4x x ভাগ 2 এগুলো থাকা যাবে না, এক্স একেবারে সহগ মুক্ত থাকতে হবে। এক্স এর সাথে প্লাস বা মাইনাস আকারে লেজুর যুক্ত থাকতে পারবে, বারবার বলে আসছি, উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত সব জায়গায় একই কাহিনী। ঠিক আছে, এখানে 2x 3x 4x থাকা যাবে না, কি করতে হবে? এটাকে কমন নিতে হবে, কমন নিয়ে এটাকে সহগ মুক্ত করে ফেলতে হবে। প্লাস বা মাইনাস আকারে আমি লিখতে পারবো, কমা 4 হবে, আর এটা হচ্ছে কেন্দ্র হবে। ঠিক আছে, আর ব্যাসার্ধ হবে হচ্ছে 6, ব্যাসার্ধ হবে হচ্ছে 6। খেয়াল করো, এটার নাম হচ্ছে এইচ, এটার নাম কিন্তু কে, এইচ কমা কে, এইচ কমা কে। ঠিক আছে, এখানে কিন্তু আমি এক্স প্লাস এইচ না, এক্স মাইনাস এইচ ছিল, ওয়াই মাইনাস কে ছিল, যার কারণে কিন্তু আমাদের এরকমটা হয়েছে। একটা মাইনাস দ্বারা চিহ্নটা গুণ করে দিতে হবে, মাইনাস দ্বারা দিলে যেটা পাবো সেটাই হবে কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে এটা। বৃত্তের সাধারণ সমীকরণ, এটাকে ভাঙ্গানো, আর আমি এখন ভাঙ্গাচ্ছি না, এটাকে ভাঙ্গাইলে ওখানে ভাঙ্গালেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা পেয়ে যাই। এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? স্কয়ার। তো এখানে যদি ভাঙ্গাই আমি এক্স স্কয়ার মাইনাস 2ax মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে এইচ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2kh প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky, কে এটা y ছিল না, 2yk, hx আর y, কে এটা yk, 2ky প্লাস কে স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার hx প্লাস h স্কয়ার মাইনাস স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখানে থেকে লেখা হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই h ইজ ইকুয়াল টু মাইনাস জি লেখা হয়, h ইজ ইকুয়াল টু মাইনাস জি ধরা হয়। ঠিক আছে, বা মাইনাস এইচ ইজ ইকুয়াল টু জি ধরা হয়, তাহলে প্লাস 2gx আর কে ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে এফ ধরা হয়, বা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে। ঠিক আছে, তাহলে মাইনাস কে ইজ ইকুয়াল টু এফ ধরলে আমরা পাবো 2fy প্লাস এই টোটালটা মিলে সি ধরা হয় ইজ ইকুয়াল টু 0, টোটালটা মিলে সি ধরা হয়, বুঝতে পারছো? আর অন্য কিছুই না, একটু দেখাই দিলাম, বলতে বলতে দেখা দিব না বলতে দেখাই দিলাম, এটা দেখাইছি আগে। সি ইজ ইকুয়াল টু কত ধরেছি? কে স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস হচ্ছে স্কয়ার। তো আমার দরকার তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস হচ্ছে সি, এইচ এর উপর স্কয়ার দিলে কি হয় দেখো তো? জি স্কয়ার হয়,
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। অতএব এ ইজ ইকুয়াল টু হয় রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো তো এই বৃত্তের কেন্দ্র তাহলে কি? এই বৃত্তের কেন্দ্র দেখো, আমাদের আসল বৃত্তের কেন্দ্র যেখান থেকে আমি আসছি সেই বৃত্তের কেন্দ্র কত ছিল? এইচ। এইচ মানে কি? মাইনাস জি, তাহলে মাইনাস জি লেখো। আর কে মানে কি? কে মানে হচ্ছে মাইনাস এফ, তাহলে মাইনাস এফ লেখো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। আমরা এইটাকে চিহ্ন পরিবর্তন করলাম, চিহ্ন বলতে সিম্বল পরিবর্তন করলাম। ঠিক আছে, এইচ কে জায়গায় আমরা জি এফ লিখেছি। আর ব্যাসার্ধ দেখো তো, এ ইজ ইকুয়াল টু কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আসে। বৃত্তের সাধারণ সমীকরণ, এটা বৃত্তের সাধারণ সমীকরণ। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ব্যবহার করব আমরা, সাধারণ সমীকরণ। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে সহজেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার পদ্ধতি দেখো, সাধারণ সমীকরণ। তো সাধারণ সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ আই প্লাস সি আছে। মনে রাখবো আমরা এক্স স্কোয়ারের জায়গায় যদি টু এক্স স্কোয়ার থাকে রাখা যাবে না, আগের মতোই টু কে কমন নিতে হবে। ওয়াই স্কোয়ারের জায়গায় টু থাকলে টু কে কমন নেবো আমরা। মনে রাখবো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা অবশ্যই সমানই থাকবে। যদি সমান না হয় সেটা তো বৃত্ত হচ্ছেই না, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথাই নেই, অবশ্যই সমান থাকবে। ঠিক আছে, মনে করো আমার এরকম আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এইট ওয়াই প্লাস হচ্ছে টু ইজ ইকুয়াল টু জিরো, ফর এক্সাম্পল। এরকম মনে করো তোমার কাছে আছে। এখন আমাকে বললো যে এই বৃত্তের এখানে তিন লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে, কমন আরাম পাওয়া যাবে। তিন নিয়ে এখানে হচ্ছে নয় নিই, তিন যেহেতু কমন নিতে হবে, নয় নিলাম আর কি। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে আমি যখন বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে চাই তখন কিন্তু থ্রি এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার রাখা যাবে না। কি করতে হবে? কমন নিতে হবে। থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে যা থাকবে একই রকমই সহগই থাকবে বৃত্তের ক্ষেত্রে, সেই সহগটা অবশ্যই কমন নিতে হবে। নিয়ে আমাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কে সহগ মুক্ত করতে হবে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তিন দিয়ে ভাগ করতেছি, টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। এই যে বৃত্তটা আমরা পেয়ে গেছি, এই বৃত্তের যদি আমি কেন্দ্র বের করতে চাই মাইনাস জি মাইনাস এক, মনে রাখবো আমরা এক্স এর সহগকে মাইনাস দুই দ্বারা ভাগ করবো সংক্ষেপে বের করার জন্য। ঠিক আছে, এক্স এর সহগকে মাইনাস দুই দ্বারা ভাগ করবো। কি হয় তাহলে? কি হবে কেন্দ্র? তাহলে কত হবে দেখো তো, এক্স এর সঙ্গে কি আছে? মাইনাস দুই, মাইনাস দুই দ্বারা ভাগ করলে কত হয়? শুধুমাত্র ওয়ান হয়। এবার এবার আছে কত এখানে? মাইনাস থ্রি ওয়াই, মাইনাস থ্রি ওয়াই দুই মাইনাস দুই দ্বারা ভাগ করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস থ্রি ভাগ টু হবে কেন্দ্র। ঠিক আছে, টু হবে কেন্দ্র। তো আমাদের এটা নৈর্ব্যক্তিকের জন্য বললাম যে এক্স এর সহগ যা থাকবে ওয়াই এর সহগ যা থাকবে এই সাধারণ সমীকরণের রূপে যদি থাকে তাহলে মাইনাস দুই দ্বারা ভাগ করবো। মাইনাস দুই দ্বারা ভাগ করলে আমরা এক্স এর সহগকে ভাগ করলে এক্স স্থানাঙ্ক পাবো কেন্দ্রের, আর ওয়াই এর সহগকে যদি আমরা মাইনাস দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। আর যখন আমাদের এটা পরীক্ষায় আসবে, এই অঙ্কটা যদি পরীক্ষায় আসতো থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, পরীক্ষায় বলতে সিকিউতে আসতো মাইনাস হচ্ছে সিক্স এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস কত মাইনাস প্লাস থ্রি প্লাস থ্রি যদি আসতো, তাহলে কিন্তু আমাকে বললো যদি এই বৃত্তের কেন্দ্র বের করো ব্যাসার্ধ বের করো। আমরা কিন্তু সুন্দর করে একটু সাজায় লিখে তারপর আমাকে কিন্তু বের করতে হবে। কিরকম ভাবে? থ্রি দ্বারা আগে প্রথমে ভাগ করলাম, মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়ান ইজ ইকাল টু জিরো। তারপর লিখবো এরকম করে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ। এফ কত নিতে হবে? মাইনাস থ্রি ভাগ টু নিতে হবে, ইন্টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ওয়ান ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল যেভাবে সাজাবো আমরা, তারপর লিখবো ইহাকে ইহাকে বৃত্তের সাধারণ সমীকরণ। আমি 2 মার্কের প্রশ্নের জন্য প্রেজেন্টেশন দেখাচ্ছি। ইয়াকে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই। সাথে তুলনা করে পাই কি পাই? জি ইজ ইকুয়াল টু লিখবো মাইনাস ওয়ান, এফ ইজ ইকুয়াল লিখবো হচ্ছে মাইনাস থ্রি ভাগ টু, আর সি ইজ ইকুয়াল লিখবো হচ্ছে ওয়ান। এটুক লেখার পর অতএব অতএব
কেন্দ্র হচ্ছে লিখবো -g, -f, তারপর লিখবো হচ্ছে 1,3/2। দেখো যা আমরা পেয়েছিলাম আগে তাই পেয়ে গেছি। এটা সংক্ষিপ্ত ভাবে নৈর্ব্যক্তিকের জন্য করব, আর আমাদের 2 মার্কের জন্য আসলে সুন্দর মতো ভাবে করব। এবং ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? √g², g² মানে কি লিখে নিব, +f² - c ইজিক্যাল টু √g² মানে হচ্ছে 1, -1 এর উপর স্কয়ার প্লাস -3/2 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে c এর জায়গায় 1 বসাবো, হিসাব নিকাশ করে যা পাবো তাই লিখবো। ব্যাসার্ধের ক্ষেত্রে কখনোই আমরা নেগেটিভ চিহ্নটা নিব না, শুধুমাত্র প্লাস চিহ্নটা নিব। √এর পরে যা আসবে, মনে করো √এর মধ্যে 25 এসেছে, তাহলে আমরা শুধুমাত্র 5 চিহ্নটা নিব, নেগেটিভ চিহ্নটা আমরা কিন্তু নিচ্ছি না। এটা গেল আমাদের হচ্ছে সাধারণ সমীকরণ বা এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা তোমাদের একটা কি বলে পয়েন্ট সার্কেল বলে একটা কথা থাকে, বিন্দু বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ 0 হলে সেটাকে আমরা বিন্দু বৃত্ত বলে থাকি। বৃত্তের ব্যাসার্ধ কত? 0, সেটাকে আমরা পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত বলতে পারি। আরো একটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই বৃত্তের সমীকরণে খুবই ইম্পর্টেন্ট, একটা নৈর্ব্যক্তিকের জন্য আসে, ভর্তি পরীক্ষায়ও আসে। ঠিক আছে, যে বৃত্তের সমীকরণে কখনোই XY সম্বলিত পদ আমরা পেয়েছি না। দেখো XY সম্বলিত কোনো পদ নেই। আমাকে প্রশ্ন করা হলো এরকম যে x² + y² -6kxy প্লাস হচ্ছে -6kxy প্লাস হচ্ছে 8x - 6y প্লাস হচ্ছে 5 = 0 বললো যে এই সমীকরণটি বৃত্ত নির্দেশ, যদি এই সমীকরণটি k এর মান কত হলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে, k এর মান কত হলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে, সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, আমাদের এটা প্রশ্ন থাকলো, তাহলে আমরা দেখবো যে আমাদের বৃত্তের সমীকরণে কখনোই XY সম্বলিত পদ থাকে না। তার মানে হচ্ছে XY সম্বলিত পদের সাথে যা যুক্ত আছে সেইটা টোটাল ইজিক্যাল টু 0 হতে হবে। এই যে -6k = 0, তার মানে XY এর সহগ কত হতে হবে? 0, তাহলে -6k = 0 বা k = 0। ঠিক আছে, এখানে এই k, কিন্তু এটা কিন্তু এই k কে আবার ওই ইয়ার কে ধরো না, বৃত্তের কেন্দ্রের ওই h কে না, এটা জাস্ট এনি কনস্ট্যান্ট। ঠিক আছে, k, তাহলে k এরকম 6k, এখানে সরাসরি 0 পেলাম, এখানে আরো k যুক্ত সম্বলিত পদ থাকতে পারে। মনে করো এখানে এরকম না থেকে 6k এর জায়গায় থাকতো 6k + 2, 6k - 3, এরকম বিভিন্ন রকম থাকতো। অর্থাৎ XY এর সাথে যে সহগটা থাকবে সেই সহগটা টোটাল ইজিক্যাল টু 0 বসায় আমাকে সেই সলিউশনটা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, নৈর্ব্যক্তিকের জন্য কিন্তু পরীক্ষায় আসে। এখন আমি আর দু একটা সূত্র লিখে দিচ্ছি। x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, x অক্ষের ছেদিত অংশের পরিমাণ, y অক্ষের ছেদিত অংশের পরিমাণ। x অক্ষের, এখান থেকে একটু নৈর্ব্যক্তিকের জন্য ডিপলি পড়বা, নৈর্ব্যক্তিক আসবে এখানে 2-3টা। x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, আচ্ছা একটু বলে নিই তোমাদের একটা কথা, দাগে দেখাচ্ছি। x অক্ষের ছেদিত অংশের পরিমাণ বিষয়টা আসলে কি বুঝাচ্ছি আমরা, মানে এইটা একটু বৃত্ত না দাগালে একটু আগে বৃত্তটাই দাগায় নি, পরে x অক্ষ y অক্ষ দাগাবো না। x অক্ষ y অক্ষ দাগানোর পরে বৃত্ত দাগালে বৃত্ত দেখতে ভালো লাগে না, দেখতে ভালো না লাগলে অঙ্ক করতে ভালো লাগে না। এই যে এই অংশটা কিন্তু ছেদিত অংশের পরিমাণ, এই যে x1 দিলাম, এখানে x2 দিলাম, মনে যেন থাকে। ঠিক আছে, x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বলতে কিন্তু আমি ওই কেন্দ্র থেকে এই দূরত্ব পর্যন্ত বুঝবো না। x অক্ষের ছেদিত অংশ হচ্ছে যেই টুক্কা, আমি যদি বলি a অংশ a দিলাম আর এই যে b দিলাম, এই টুক্কা। আর y অক্ষটা কোন থেকে, এই যে y অক্ষটা এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা মনে করো d দিলাম, এটা মনে করো c দিলাম। কেন্দ্র থেকে কিন্তু হিসাব নিকাশ হবে না, হিসাব নিকাশ যা করো করো সেটা আলাদা কথা, মানে আমাদের জিনিস লাগবে হচ্ছে c থেকে d পর্যন্ত। এই বোঝা যাচ্ছে, কেন্দ্র থেকে কিন্তু না। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে y অক্ষের ছেদিত অংশের পরিমাণ, y অক্ষের ছেদিত অংশের পরিমাণ, আর এটা হচ্ছে x অক্ষের ছেদিত অংশের পরিমাণ। মানে x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কেটে নিয়েছে, যে এই টুকরা ab, আর এখানে হচ্ছে cd। ঠিক আছে, x অক্ষের
ছেদিত অংশের পরিমাণ। তো এটার নাম হচ্ছে এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ হচ্ছে 2√(g² - c) 2√(g² - c) এটা দেখালাম না। আর ওয়াই অক্ষেরটা হবে হচ্ছে এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ লিখি, তাহলে বইতে যেভাবে লেখা আছে 2 ইন্টু, এটা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে হচ্ছে 2√(f² - c) 2√(f²) এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি একটু এভাবে সিম্পলি লিখলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ, ওয়াই অক্ষের ছেদিত অংশের পরিমাণ, ঠিক আছে? এটা গেল আমাদের। তো এটা কিভাবে আসে? খুবই সহজ। ওয়াই এর মান 0 বসাবা। আমি যদি একটু দেখায় দিই, দেখাই একটু, যেহেতু ক্লাসটা শুরু করলাম, আমি 2টা ক্লাস নিব। এটা x1 ধরলাম, এটা x2 ধরলাম। দেখো আমাদের বৃত্তের সমীকরণকে ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তো আমি যদি x অক্ষকে কয়টা বিন্দু সেট করেছে? 2টা বিন্দু সেট করেছে। তো আমি যদি এটুকু বের করতে চাই, a থেকে b এই অংশটুকু, তাহলে এটা তো x অক্ষের উপর সেট করছে, তাহলে x অক্ষের উপর y এর মান কত? 0। তাহলে y = 0 হলে আমি x অক্ষের ছেদিত অংশের পরিমাণ বের করতে পারবো, তাই না? তাহলে y এর মান 0 বসাও। x² + 2gx প্লাস হচ্ছে y এর মান 0 প্লাস c = 0। তাহলে x² প্লাস 2gx প্লাস c = 0। তো এখান থেকে যদি বলি যে এই সমীকরণে কয়টা মূল আছে, অবশ্যই তুমি বলবা 2টা মূল আছে। আমরা জানি 2টা মূল, একটা নাম মনে করে x1 y1, একটা মূলের নাম x1, একটা মূলের নাম হচ্ছে x2। তাহলে x1 প্লাস x2 সমান কি হবে? -b/(-b/) 2g ভাগ 1, তাহলে -2g। আর x1 x2 সমান কত হবে? c ভাগ a, এখানে 1। এটা আমরা সকলে জানি, কিন্তু এই দ্বিঘাত সমীকরণ অনেক জায়গায় লাগে, তাই না? দেখো এই সমীকরণে 2টা মূল আছে, একটা মূলের নাম হচ্ছে x1 y1, একটা মূলের নাম হচ্ছে, সরি, একটা মূলের নাম x1, একটা মূলের নাম হচ্ছে x2। তাহলে মূল দ্বয়ের যোগফল কত? -b/(-b) বলতে বুঝতে পারছো যে x এর সহগকে আমরা b বলি, আর ধ্রুবক পদকে আমরা c বলি। তাহলে এখান থেকে যদি আমার টার্গেট কি? আমি যদি বলি যে এই পর্যন্ত দূরত্ব কত, ও থেকে x2 মানে কি? কেন্দ্র থেকে b পর্যন্ত দূরত্বকে বলতেছি আমরা x2, আর কেন্দ্র থেকে x1 পর্যন্ত দূরত্বকে বলতেছি, বা a পর্যন্ত দূরত্বকে বলতেছি আমরা x1। তার মানে আমার x1 প্লাস x2 আমার জানা আছে, আমাকে বের করতে হবে হচ্ছে x2 বিয়োগ x1, x2 বিয়োগ x1 বের করতে হবে। বা তুমি যদি বলো যে x1 মাইনাস x2, সমস্যা নাই, একটা মূল থেকে আর একটা মূল আমার, এই যে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে x2, এখান থেকে এইটুকু হচ্ছে x1, আমাকে বের করতে হবে কত? x1 বিয়োগ x2 বা x2 বিয়োগ x1, একই কথা। তাহলে আমি দূরত্ব বের করতে চাচ্ছি, আমি শুধু মডুলাস দিলাম। তো আমরা দরকার কি? x1 মাইনাস মনে করে x2 বের করতে চাই। x1 মাইনাস x2 ইজিক্যাল টু কত? x1 মাইনাস x2 হোল স্কয়ার নাও আগে। হোল স্কয়ার ইজিক্যাল টু x1 প্লাস x2 হোল স্কয়ার মাইনাস 4x1 x2, সেই ছোট ক্লাসের সূত্র। x1 মাইনাস x2 হোল স্কয়ার ইজিক্যাল টু x1 প্লাস x2 এর মান হচ্ছে 4g², 4g² মাইনাস 4c। তো 4টা যদি আমরা কমন নিই, g² মাইনাস c, তাহলে আমি যদি রুট ওভারটাকে আউট করে দিই, x1 মাইনাস x2 বের করতে চাই, তাহলে কি হবে? 2√g² মাইনাস c। এটাই কিন্তু আমরা লিখেছি, তাই না? x1 মাইনাস x2 যদি বের করতে চাই, মডুলাস দিলাম একবারে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে যাব 2√g² মাইনাস c, এটাই লিখেছি এখানে 2√g² মাইনাস c। x অক্ষ থেকে কেটে নেওয়া অংশের পরিমাণ, ছেদিত অংশের পরিমাণ, আর y অক্ষ থেকে সিমিলার ওয়েতে আমরা কিন্তু এটাও বের করতে পারি, ঠিক আছে? তো আমরা এটা দেখালাম, যদি কখনো মনে না থাকে বের করে নিতে পারবা। মনে থাকার কথা, না মনে থাকার কোনো উপায় নাই, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট একটু ওই আগের ক্লাসের মতো করে একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, খেয়াল করবা কথা, একটা বৃত্ত এখন এক্স অক্ষকে স্পর্শ করবে, এই নৈর্ব্যক্তিকের জন্য এবং ভেতরের অঙ্গগুলা করার জন্য আমাদের দরকার এক্স অক্ষকে স্পর্শ করেছে, ঠিক আছে? এক্স অক্ষকে স্পর্শ করলে বলতো এক্স অক্ষের
ছেদিত অংশের পরিমাণ কত একদিন বলো দেখি। এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ কত? এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ 0, তাই না? দেখো এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ এই বৃত্ত দ্বারা এক্স অক্ষকে যে কর্তিত অংশ, খণ্ডিত অংশ, ছেদিত অংশ এবি। তো আমি যদি এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করে তখন কি এবি অংশ পাবো? আর তখন তার অংশ পাবো না। তার মানে আমি পাবো জি স্কয়ার মাইনাস সি রুট ওভার অফ ইজ ইকাল টু 0। তার মানে এখান হিসাব নিকাশ করলে কি পাচ্ছি? জি স্কয়ার মাইনাস সি ইজ ইকাল টু 0 বা জি স্কয়ার ইজ ইকাল টু সি পাচ্ছি, নাম্বার 1। ঠিক আছে, আরো একটা জিনিস পাচ্ছি এখানে, খেয়াল করে দেখো, একবার রেখে দিই। এই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তর কেন্দ্র থেকে যে দূরত্বটা, বৃত্তের ব্যাসার্ধটা, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ, এই যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কার সমান হয় বলো দেখি? এক্স অক্ষকে স্পর্শ করে আমার দুইটা জিনিস আমি পাবো। বৃত্তে যদি এক্স অক্ষকে স্পর্শ করে দুইটা জিনিস পাবো, একটা জি স্কয়ার ইজ ইকাল টু 3 পাবো, আর বৃত্তের কেন্দ্র মনে করো ধরলাম হচ্ছে এইচ কে, ধরে নিলাম এইচ কে, বা বৃত্তের কেন্দ্র যাই ধরো না কেন, কোনো সমস্যা নাই, ধরলাম। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে বৃত্তের ব্যাসার্ধটা, এই যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এটা তো বৃত্তের ব্যাসার্ধ এ ধরলাম, বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কেন্দ্রের কার সমান বলো দেখি? কোটির সমান না ভুজের সমান? কেন্দ্রের কোটির সমান, কেন্দ্রের কোটির সমান, ঠিক আছে, কেন্দ্রের কোটির সমান, অর্থাৎ এ ইজ ইকাল টু, এই যে এইভাবে লিখবা, এই যে মডুলাস দিয়ে লিখবো। যখন আমি ব্যাসার্ধ নির্ণয় করব তখন কিন্তু কেন্দ্রের কোটি তো নেগেটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে না? অবশ্যই হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে। তাহলে আমি এই জন্য এখান থেকে একটা ব্যাসার্ধ যখন নির্ণয় করব, ভালো করে খেয়াল করবা, ব্যাসার্ধ যখন নির্ণয় করবো তখন শুধু পজিটিভ নিব, আর যখন ব্যাসার্ধ দেওয়া আছে অন্য কিছু নির্ণয় করব, সমীকরণ বলো, অন্য যা কিছুই বলো নির্ণয় করব, তখন কিন্তু আমার দুটাই আসবে। কারণ তখন আমার কিন্তু এই যে কেন্দ্রটা, এই বৃত্তটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে না, এখানে থাকতে পারে না, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে না, এখানে থাকতে পারে না, সব জায়গায় থাকতে পারে। এজন্য তখন আমরা নেগেটিভ পজিটিভ দুটাই নিব। কিন্তু যখন আমরা ব্যাসার্ধ জাস্ট নির্ণয় করব তখন শুধুমাত্র নেগেটিভটা পজিটিভটা নিব। ব্যাসার্ধ দেওয়া আছে অন্য কিছু নির্ণয় করব, তখন কিন্তু আমরা এটাকে স্কোয়ারিং করে আগের মতো যেটা করেছি উপবৃত্ত বা পরাবৃত্তে যেভাবে পড়ালাম না, সেম ভাবে করবো আমরা। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমাদের দুইটা কন্ডিশন আসতো, তাই না? একটা হচ্ছে জি স্কোয়ার ইজ ইকাল টু সি, আর একটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের কোটির মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এইটা, এটা সহজ জিনিস, কিন্তু এগুলো একেবারে সহজ জিনিস, সবই দেখাই দিলাম, কিন্তু একটা মুখস্থ করায় না এখন পর্যন্ত। এবার মনে করো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তার মানে কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 0, তাই না? এবার হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের বা কর্তিত অংশের পরিমাণ হচ্ছে 0, তার মানে আমি পাচ্ছি কি 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকাল টু 0। তার মানে আমি পাচ্ছি এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকাল টু 0 বা এফ স্কয়ার ইজ ইকাল টু সি, ঠিক আছে, এফ স্কয়ার ইজ ইকাল টু সি। এবং দেখো তো এখানে বৃত্তের ব্যাসার্ধটাই যে বৃত্তের ব্যাসার্ধ, খেয়াল করো, এটা যদি আমি এইচ কে ধরি, কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমি এইচ কে ধরি, দেখো তো এইটুকার মান হচ্ছে এইচ, তার মানে এটাই তোমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে কেন্দ্রের ভুজের মান, কেন্দ্রের ভুজের মান, ঠিক আছে, মডুলাস দিলাম, অর্থাৎ এ ইজ ইকাল টু হচ্ছে, এ ইজ ইকাল টু হবে হচ্ছে, যদি আমি এখানে ধরি হচ্ছে এইচ কে, তাহলে এইচ, এই যে মডুলাস অফ এইচ, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই সূত্রগুলা এখানকার খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই সূত্রের মাধ্যমে কিন্তু নৈর্ব্যক্তিক গুলা এসে থাকে, ঠিক আছে। এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম। তাহলে এখন দেখো মোটামুটি হয়ে গেল আমাদের, কিন্তু এখানে এই পর্যন্ত কিছু মুখস্থ করার মতো তেমন কিছু নেই, ঠিক আছে। আর আমার মনে হয় এই সমীকরণটা একেবারে মুখের সঙ্গে সেট হয়ে যাওয়ার কথা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকাল টু সি, ঠিক আছে। এখন আর একটা জিনিস আমরা শিখবো যে আমাদের বৃত্তের এমন একটা সমীকরণ আমরা নির্ণয় করব যেখানে আমার ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। ব্যাসের, আমি এটার প্রসিডিউরটা শিখাই দিব,
মুখস্থ করার কোনো দরকার নাই। এই যে ব্যাসের প্রান্ত, ব্যাস কিন্তু হতে হবে। ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক মনে করো x1 y1, x1 y1, এটার নাম দিলাম হচ্ছে x2 y2। ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট খুবই। এটা হচ্ছে কেন্দ্র। তো অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু অল টাইম কি হয় বলো দেখি? এই অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? অল টাইম সমকোণ হয়। এই যে দাগালাম একটা, এই যে দাগা ফেললাম। তাহলে এই কোণের নাম হবে সমকোণ। এই কোণের নাম হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? মনে করো, তো আমরা যদি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, এখানে দুইটা স্থির বিন্দু আছে, একটার নাম x1 y1, একটার নাম হচ্ছে x2 y2। x1 y1 আর x2 y2 হচ্ছে স্থির বিন্দু, মানে এটা ফিক্সড বিন্দু। আর এখানে একটা পি বিন্দু ধরে নিলাম, চলমান বিন্দু হচ্ছে xy। এই চলমান বিন্দু যেভাবেই চলুক না কেন, যেভাবেই চলুক না কেন, অল টাইম এখানে আমার এই অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে সমকোণ হবে। তাহলে আমরা কি বলতে পারি না, আমরা কি বলতে পারি না যে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কি হবে? এই এই রেখার ঢাল আর এই রেখার ঢাল গুণ করলে -1 হবে না? বলো, -1 হবে। তাহলে আমাদের আর সমীকরণ মুখস্থ করারই দরকার নেই। একটা বিন্দু নিয়ে নিবা, ব্যাসের দুই প্রান্তে দুটা স্থানাঙ্ক বসায় দিবা, দিয়ে একটা বিন্দু নিয়ে নিবা পি অফ এক্স ওয়াই, কারণ সমীকরণের মধ্যে তো পি অফ এক্স ওয়াই লাগবেই আমার। এই ঢাল আর এটা, এইটার সাথে যেন এবার এটা দিও না। এই দেখো কার কোনটা কোনটা 90 ডিগ্রি, দেখো তো, আমি যদি এটা এখানে এ দিই, এটা বি দিই, এপি, এপির সাথে বিপি কিন্তু 90 ডিগ্রি, তাই না? এপি বিপি, তাহলে এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল, ঢাল দিয়ে কিন্তু সবকিছুই বানানো যায়, তাই না? ঢাল তরোয়াল দিয়ে সবকিছুই বানানো যায়। তাহলে এই রেখার ঢাল কি হবে? ওয়াই বিয়োগ y1 ডিভাইড বাই হচ্ছে এক্স বিয়োগ x1। এবার যদি বলি যে বিপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল কি হবে? এক্স বিয়োগ ওয়াই বিয়োগ হচ্ছে y2 ডিভাইড বাই হচ্ছে এক্স বিয়োগ হচ্ছে x2। ঠিক আছে, এটা হচ্ছে বিপি রেখার ঢাল, এটা হচ্ছে এপি রেখার ঢাল। আমরা যেহেতু ঢাল দ্বয় পরস্পর লম্বভাবে আছে, তাহলে আমরা লিখবো যে ঢাল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 1। তাহলে এটার নাম দাও m1, এটার নাম দাও m2। তাহলে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তো আমাদের আর সূত্র মুখস্থ করার দরকার নাই। মনে করো সূত্র মুখস্থ হবে, মুখস্থ করার দরকার নাই। এখন এই ঢাল দ্বয় গুণ করে -1 করলে একটা সমীকরণের ফরম্যাট পাবো না, ওইটাই হবে হচ্ছে এটার সমীকরণ। আমাদের অতিরিক্ত খাটনি করার কোনো দরকার নেই, অতিরিক্ত খাটনি করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমরা একটু এখানে লিখে নিচ্ছি যে m1 এর জায়গায় লিখবো y বিয়োগ y1 x বিয়োগ x1 ইজ ইকুয়াল টু, সরি, গুণ, গুণ চিহ্ন, y বিয়োগ y2 ভাগ হচ্ছে x বিয়োগ x2 ইজ ইকুয়াল টু -1। তো সাজাগুজা করলে যাটা হয় যে y বিয়োগ y1, y বিয়োগ y2 ইজ ইকুয়াল টু x বিয়োগ x1, x বিয়োগ x2। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসের বাম পাশে প্লাস হয়ে যাবে। x বিয়োগ x1, x বিয়োগ x1, x বিয়োগ x2 প্লাস y বিয়োগ y1, y বিয়োগ y2। এইটা মুখস্থ লিখতে পারো, আবার তুমি এভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা। এটা যেন মুখস্থ লিখতে যেন ভুল না হয়, বুঝতেই পারছো। আর মুখস্থ না লিখে যদি তুমি এরকম করে করো তাহলে আরো ভালো হয়, কোনো ঝামেলা থাকলো না, তাই না? x বিয়োগ x1, x বিয়োগ x2, দেখো খুব সহজ সূত্রটা। x বিয়োগ x1, x বিয়োগ x2, y বিয়োগ y1, y বিয়োগ y2। এই বাংলাদেশের একটা ম্যাথমেটিশিয়ান লিখেছেন। ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক
ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এখান থেকে বৃত্তের সমীকরণটা বের করব। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মোটামুটি সমীকরণ। এখান থেকে আর একটা কনসেপ্ট আছে এখানে, খুবই সহজ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সূত্রগুলা জানলে আমাদের আপাতত ভালোভাবে সূত্রগুলা স্টাডি করবা। প্রথমে বৃত্ত, তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে আগে টার্গেট নেবা যে আমি পরীক্ষায় এই এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো অ্যান্সার করব। ঠিক আছে, ওগুলোকে একটু মোস্ট ইম্পর্টেন্স দিতে হবে। আর এই যে বৃত্ত থেকে তোমাদের অ্যান্সার করার প্রবণতা কমই থাকবে সাধারণত। এখান থেকে সূত্রগুলো সুন্দরভাবে স্টাডি করতে হবে যাতে করে এমসিকিউ এর অ্যান্সার গুলো সঠিকভাবে দিতে পারি আমরা। ঠিক আছে, একটা বৃত্ত বলা যায় না। তোমাদের তো আমি অনেকগুলা প্রশ্ন, বোর্ডের প্রশ্ন দেখেছি স্টাডি করে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে দুইটা করে প্রশ্ন আসছে ইয়া থেকে, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। আর কোন কোন ক্ষেত্রে হয়তো বা একটা এসেছে, যে ক্ষেত্রে একটা আসছে সেক্ষেত্রে সরলরেখা বৃত্ত মিলায় আর একটা এক্সট্রা প্রশ্ন এসেছে। সরলরেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা, সরলরেখা এবং বৃত্ত মিলিয়ে একটা আসে অনেক সময়। ঠিক আছে, তো মোটামুটি মিলিয়ে যেন আসে, এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। ফার্স্ট পার্টে এই অংশ থেকে যেহেতু তুমি তিনটা অ্যান্সার করবা, ঠিক আছে, আর পরের অংশ থেকে হয়তো বা তিনটা অ্যান্সার করা কঠিন হয়ে যেতে পারে। পরের অংশটা একটু ইন্টিগ্রেশন কঠিন টাইপের থাকতে পারে। পারবা, স্যার তোমরা তো সবাই, তোমাদেরকে সবই পড়াইছি। ঠিক আছে, এখন দেখো দুইটা বৃত্ত স্পর্শ করেছে, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এই যে। তো একটা বহিস্থভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। তো প্রথমে আমরা বহিস্থভাবে স্পর্শ দেখাচ্ছি। এই যে বহিস্থভাবে যদি স্পর্শ করে, খেয়াল করো তো, এই বৃত্তের কেন্দ্র মনে করা হচ্ছে C1, এই বৃত্তের কেন্দ্র মনে করা হচ্ছে C2। খেয়াল করো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C1 যোগ C2। বহিস্থভাবে স্পর্শ করলে এটার নাম দিলাম হচ্ছে R1, এটার নাম দিলাম হচ্ছে R2। তাহলে C1 C2 অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু R1 যোগ হচ্ছে R2, ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, এবার যদি অন্তস্থভাবে, এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ, বহিস্থভাবে স্পর্শ, বহিস্থভাবে স্পর্শ। ঠিক আছে, এবার আসো অন্তস্থভাবে স্পর্শ, অন্তস্থভাবে স্পর্শ করাও, তাহলে বিয়োগফলের সমান হবে। ঠিক আছে, এই দাগালাম আর কি, মনে করো এটা হচ্ছে তোমার হচ্ছে এইটা ছোটটার হচ্ছে কেন্দ্র হচ্ছে R1, বড়টার কেন্দ্র কোথায় দিবা, বড়টার কেন্দ্র একটু বাইরে দিলাম মনে করো, যদিও এ, ঠিক আছে, তাহলে এইটুকার নাম R1 আর এই পুরাটার নাম হচ্ছে R2, পুরাটুকুর নাম হচ্ছে R2। ঠিক আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটার নাম দিলাম হচ্ছে C1, এটার নাম দিলাম হচ্ছে C2। ঠিক আছে, তাহলে দেখো তো C1 থেকে C2 দূরত্ব হবে, C1 থেকে C2 দূরত্ব হবে, এখানে যেহেতু আমি R2 টাকে বড় ধরেছি, R2 বিয়োগ হচ্ছে R1 হবে। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে মডুলাস দিয়ে লিখি, মডুলাস দিয়ে লিখলাম, যেহেতু দূরত্ব সেহেতু আমরা এটাকে মডুলাস দিয়ে লিখলাম, কারণ যে দূরত্বটা বড় সেই দূরত্বটা থেকে ছোট দূরত্বটা আমরা বাদ দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। বড়টা থেকে আমরা ছোট ব্যাসার্ধটা বিয়োগ করে দিব অন্তস্থভাবে স্পর্শ করলে, অন্তস্থভাবে স্পর্শ। ঠিক আছে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে নৈর্ব্যক্তিক আকারে, অন্তস্থভাবে স্পর্শ করবে। আর তোমাদের একটা খুবই কমন প্রশ্ন, যে বৃত্তের সমীকরণ ওই পোলার আকৃতি দেওয়া থাকে কার্তেশীয় রূপে, তো ওইটা আমরা এই সূত্র আকারে মুখস্থ করতে যাব না, আমরা ওই
কার্তেশীয় ব্যাপারে প্রকাশ করে নিব। x ইজিক্যাল টু আর কস থিটা, y ইজিক্যাল টু আর সাইন থিটা, এই আকারে প্রকাশ করে নিয়ে আমরা সমীকরণটা বের করবো। কারণটা হচ্ছে ওইটা আমাদের জানা আছে, এই জন্য আমরা আর এটাতে আসবো না। ঠিক আছে, আমাদের জানা আছে এটা, বৃত্তে বহিস্থভাবে স্পর্শ আর অন্তঃস্থভাবে স্পর্শ, এই গেল আমাদের। ঠিক আছে, তো আমাদের এখানে আর কিছু নেই, প্রথম চ্যাপ্টারে এটাই আছে মোটামুটি। আর দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের স্পর্শকের সমীকরণ আছে। দ্বিতীয় চ্যাপ্টারটাও বেশি ইম্পর্টেন্ট, স্পর্শক থেকে একটা প্রশ্ন আসবেই আসবে কনফার্ম। স্পর্শক থেকে একটা আসেই আসে, এখান থেকে একটা আসে, ওখান থেকে একটা, দুটো মিলিয়ে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ দিয়ে একটা প্রশ্ন আসে। এবার খেয়াল করো, স্পর্শকটা সামনে দিয়ে দেখাবো, আজকে এখান থেকে দু একটা প্রবলেম হয়। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ছিল জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, ওয়াই স্কোয়ারকে স্পর্শ করলে হচ্ছে এফ স্কোয়ার কি, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে, উভয় অক্ষকে স্পর্শ করা শর্ত। উভয় অক্ষকে, একই সাথে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ যদি করে তাহলে আমাকে হবে হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার সি। কিরকম, এই যে আমি যদি দেখাই, এই যে একটা ছোট্ট একটা বৃত্ত দেখালাম, ঠিক আছে, একই সাথে উভয় অক্ষকে স্পর্শ করে, এই যে দেখো, এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, একই সাথে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো আমি অত বাঁকা করে দাগাইছি, মানে অত ভালো হয় না, তাও কিন্তু দেখতে কিন্তু দেখো ব্যাসার্ধ কিন্তু সময় লাগতেছে। ঠিক আছে, এই দূরত্বটা কিন্তু সমান, তার মানে জি স্কোয়ার সি ইজিক্যাল টু, জি স্কোয়ার ইজিক্যাল টু সি হবে, এফ স্কোয়ার ইজিক্যাল টু সি এর সমান হবে। জি মানে হচ্ছে কি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ না, এখন যখন স্পর্শ করবে, হ্যাঁ, জি মানে এইচ, এইচ মানে জি, যেহেতু স্কোয়ার আকারে আছে, এইচ মানে মাইনাস জি না, তো স্কোয়ার করলে তো জি স্কোয়ার মানে এইচ স্কোয়ারই হয়, তাহলে এটাও সমান, এটা সমান, সব কিছু সমান হয়ে যাবে, তখন সি এর সমান হয়ে যাবে। ঠিক আছে, বৃত্তের। আচ্ছা, তোমরা একটু ধরে ধরে করে ফেলবা প্রবলেম গুলা, আমার সাথে সাথে যদি না আগাও তাহলে কিন্তু পিছিয়ে যাবা। বাসায় একটু করে ফেলবা, পারো তারপরে করে ফেলবে, প্রত্যেকটা টাইপের একটা দুইটা করে অঙ্ক করবা। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের একটা দুটো করে অঙ্ক করবা, দেখবা যে চিত্র দাগে দেখে করবা। কিন্তু একটা, তোমাদের কি কি অঙ্ক আছে দেখো, আমি একটু দেখা যাচ্ছি। যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় বা হচ্ছে আহ কি বলে কেন্দ্র নির্ণয়, এটা নৈর্ব্যক্তিকের জন্য জাস্ট দেখালাম আর দেখাচ্ছি না, দেখালাম তো মাত্র, ওই যে এরকমই একটা দেখাইছি, এগুলো করে ফেলবা। আচ্ছা, একটা দেখাই, 2-3 নাম্বার, এটা 22 সালেও আসছে, 22, 23, 19 এগুলো সবগুলোতে আসছে। 2x² প্লাস 2y² মাইনাস 3x প্লাস 4y ইকুয়াল 0। বলো তো প্রথম কাজ কি, কত দ্বারা ভাগ করবো ওই পাশে, 2 দ্বারা ভাগ করে দেবো। x² y² রাখা যাবে না, সহগ রাখা যাবে না, মাইনাস হচ্ছে 3/2x প্লাস হচ্ছে 2y ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এখন বলো তো কেন্দ্র কত, আমি সংক্ষেপে বলবো আগে, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে, -2 দ্বারা ভাগ করতে, -2 দ্বারা ভাগ করলে কত হয়, -2 দ্বারা ভাগ করলে +3/4 হয়, আর -2 দ্বারা ভাগ করলে কি হয়, -1 হয়। y এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব, x এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এইটা গেল, এটা আমাদের বৃত্তের কেন্দ্র। এখন বলে স্যার ব্যাসার্ধ নির্ণয় করতে বলো, এই যে কেন্দ্র না, এর উপরে স্কোয়ার করে দেবো, আর সি এর মান এখানে 0, √(1/2), এটার একবারে স্কোয়ার করছি। আমরা তো সংক্ষেপে যে মানে ডিটেলস করলে কিভাবে করতে সেটা দেখিয়েছি মাত্র অঙ্ক করার ওই যে ভেতরে উদাহরণ দেখাইলাম। এটার উপর স্কোয়ার করে দিবা, 9 9 এর 16 যোগ হচ্ছে 1 সমান √(1/2), 25 এর 16 ইজিক্যাল টু 5/4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5/4। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার বুদ্ধি হচ্ছে -2 দ্বারা তো ভাগ করে আমি কেন্দ্র বের করবো, এটার উপর স্কোয়ার যোগ করে দিবা, বিয়োগ হচ্ছে সি, সি এর মান এখানে নাই, এখানে সি এর মান কোনোটাই নাই, তাই এখানে সি এর মানটা আমি -0 দিলাম। ঠিক আছে, এটা গেল আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে, খুবই তাড়াতাড়ি 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা। ঠিক আছে, আমি প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক দেখানোর চেষ্টা করছি, অনেকগুলো এখানে অঙ্ক আছে, বাবা রে বাবা, অনেকগুলো অঙ্ক আছে। ঠিক আছে, সবই করাইছি আমি, তোমাদের সব করানো হয়েছে। আচ্ছা, 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে এটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বারে দেওয়া আছে যে সকল বোর্ড 18 সালেও পরীক্ষায় আসছে, আর অন্যগুলা বিভিন্ন এই 3-এর বিভিন্ন রকম অঙ্ক আছে। ঠিক আছে,
তো আমাদের বৃত্তের সমীকরণে আননোন ভেরিয়েবল কয়টা, মানে যেটা আমার জানা দরকার, তিনটা। একটা দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের বৃত্তের সমীকরণে তিনটা ভেরিয়েবল জানা দরকার, জি, এফ আর সি দরকার, জি, এফ আর সি দরকার, তাই না? তো জি, এফ আর সি এর দরকারের জন্য আমরা কি করব, জি, এফ আর সি, তিনটা তিনটা কন্ডিশন লাগবে আমাদের। তিনটা কন্ডিশন তিনটা বিন্দু হতে পারে, একটা বিন্দু, দুইটা সামথিং অন্য কিছু কন্ডিশন, বা দুইটা কন্ডিশন একটা বিন্দু, তিনটা জিনিস লাগবে আমাদের, ঠিক আছে? তো আমাদের এখানে দেওয়া আছে তিনটা বিন্দু দেওয়া আছে, তো তিনটা বিন্দু দেখো তো এভাবে থাকতে পারে তোমার, এই যে এরকম করে একটা বৃত্ত দেখালো উদ্দীপকে, উদ্দীপকের বিভিন্ন জায়গায় তিনটা বিন্দু দিয়ে রাখলো। এই দেখো -6, 5, এখানে একটা বিন্দু দেওয়া আছে, -3, 4, -3, মনে করে এরকম দেওয়া আছে। এখানে দেওয়া আছে মনে করো 2, 1, 2, 1, এই যে বলে যে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তোমাদের প্রশ্নের মধ্যে আছে যে একটা বৃত্ত এত 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 বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে, এটা করো ওটা করো, ঠিক আছে? তো আমাদের এখান থেকে এরকম এতগুলা কথা না বলে বললে এরকম একটা বৃত্ত দাগিয়ে দিয়ে বললো যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? এই তিনটা বিন্দু দেওয়া থাকলে আমরা এই যে বৃত্তের সাধারণ সমীকরণ ব্যবহার করে আমরা হচ্ছে তিনটা বিন্দু বসে যোগ বিয়োগ গুণ ভাগ করবো। যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখাইছি, উল্টা পাল্টা যেন না হয়, যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখাইছি। যে কোনো কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে মনে আছে? এটা বসালে এটা বসালে এটা বসালা, জিএফএসসি এর তিনটে সমীকরণ পেলা, ঠিক আছে? মনে করো 2, 3, 4 পাইছো, 2 থেকে 3 বিয়োগ করবা, 3 থেকে 4 বিয়োগ করবা। আবারও বলছি, আমি 2 পাবো, 3 পাবো, 4 পাবো। এই বিন্দু বসালে 2 নম্বর পেলাম, এই বিন্দু বসালে 3 নম্বর পেলাম, এই বিন্দু বসালে 4 নম্বর পেলাম। বিন্দু বসানো মানে এক্স আর ওয়াই এর মান বের করা। তারপর দেখো 2 থেকে 3 বিয়োগ করে একটা সমীকরণ পাবো, নাম দিলাম হচ্ছে 5 নম্বর। এবার 2 থেকে 3 বিয়োগ করছি, 3 থেকে 4 বিয়োগ করো, 3 থেকে 4 বিয়োগ করে আমি একটা সমীকরণ পাবো, তার নাম দেবো 6 নম্বর। তাহলে দেখো এই এই কাজটা করলে আমাদের সি আউট হয়ে যাবে, 5 নম্বরের মধ্যেও সি থাকবে না, 6 নম্বরের মধ্যেও সি থাকবে না। সি যখন থাকবে না তার মানে এটার মধ্যে কি আছে, এফ আর জি আছে, এটার মধ্যে এফ আর জি আছে। এই দুইটা যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে এই দুইটা যোগ বিয়োগ করলে হচ্ছে আমরা কি পাবো, জি এবং এফ এর মানটা পাবো। তারপর আমরা সি এর মানটা বের করে নেব, ঠিক আছে? আচ্ছা, তিনটা বিন্দু হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 3-এর 4 নাম্বারটা বলছে, 3-এর 4 নাম্বারটা বলছে যে এক্স এবং ওয়াই অক্ষ দুটি ধনাত্মক দিক থেকে 3 এবং 5 অংশ কেটে যায়। ধনাত্মক দিক থেকে 3 এবং 5, দেখো একটা বৃত্ত আমি দাগায় যদি দেখাই তোমাদের, ঠিক আছে, যে 3 এবং 5 অংশ কেটে নেয়, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 3 এবং 5 অংশ কেটে নেয়। তাহলে ভিতরের চেহারা কিরকম হবে? একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, এটা মূল বিন্দু। একটা বৃত্ত হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, এই যে মূল বিন্দু দিয়ে যায়। হইল না, একটা বৃত্ত হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। এরকম আর কি কিছুটা।
তাহলে এই অংশের নাম হচ্ছে, এই অংশটা অংশ কেটে নিয়েছে, এই অংশের কেটে নেওয়া অংশের নাম দিয়েছে হচ্ছে 3 অংশ 3। তার মানে এই অংশের নাম হচ্ছে 3, এই অংশের 5। তার মানে এই বৃত্তটা হচ্ছে 3 0 বিন্দু দিয়ে যায়, আর এই বৃত্তটা দেয় হচ্ছে 0.5 বিন্দু যায়। আর এখানে তো মূল বিন্দু আছে, 3টা বিন্দু আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো 3টা বিন্দু বসালে আমাদের 3-এর 5 নাম্বারটা হয়ে যাবে। এরকম এই 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো আগে বলেছি 3টা কন্ডিশন লাগবে। এইটা দেখো একই, 3 এবং 4 টোটাল অঙ্ক একই। এখানে খালি দুইটা বিন্দু দেওয়া আছে, একটা কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, বলেছে যে মনে করে আমি একটা যদি দেখাই যে একটা বৃত্ত হচ্ছে 2x - y = 3 রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত, উপর অবস্থিত। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এবং দেখো একটা কন্ডিশন দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে, 3, -2 এবং হচ্ছে -2, 0 বিন্দুগামী। ওকে, দুটা বিন্দু একটা কন্ডিশন, যে কোনো 3টা জিনিস দেওয়া থাকবে কিন্তু এরকম যদি থাকে। ওকে, তাহলে এত বিন্দুগামী এবং এত রেখার উপর অবস্থিত। তার মানে আমরা যদি একটু বৃত্তটা দাগাই এরকম করে, আমি যদি চিত্র আকারে যদি পরীক্ষায় আসতো প্রশ্নটা, এই যে বৃত্ত দাগালাম। ঠিক আছে, বৃত্তটা কোন রেখার উপর অবস্থিত? এই যে এই রেখার উপর অবস্থিত। তাহলে আমাদের কত বিন্দুগামী? এই যে একটা রেখা দিলাম, এই রেখার নাম কি? 2x - y - 3 রেখার উপর অবস্থিত। আর এই বিন্দুটা কত বিন্দুগামী? 3, -2। এই যে এখানে মনে করো একটা বিন্দু দেওয়া আছে 3, -2 -2, 0। এই যে -2, 0। ঠিক আছে, এই তাহলে এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, বৃত্তের কেন্দ্র কি? বৃত্ত, বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। এই যে এইরকম, এই যে কেন্দ্রটা, এইটা কেটে দিলাম। 2x - y = 3। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কার উপর অবস্থিত? এই বৃত্তের কেন্দ্রের নাম কি? এই বৃত্তের কেন্দ্রের নাম হচ্ছে -g, -f, c দিলাম। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। তার মানে কি, বৃত্তের কেন্দ্র দিয়ে এই বিন্দু, এই বৃত্তের যে কেন্দ্র, একটা বিন্দু তো, এই বিন্দু দ্বারা এই রেখা সিদ্ধ হবে। হ্যাঁ, সিদ্ধ হবে। সিদ্ধ করো, -2g + f = 3। একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। খেয়াল করো, একটা সমীকরণ কিন্তু পেয়ে গেছি, জি এবং এফ সম্বলিত। এখন এই বিন্দু আর এই বিন্দু যদি বসাই বৃত্তের সমীকরণে, যে এই দুইটা বিন্দু, তো দুইটা সমীকরণ পাবো। কিন্তু কি কি পাবো? x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের যে সাধারণ সমীকরণ, এখানে যদি আমি এই বিন্দু বসাই তাহলে GFC সম্বলিত একটা সমীকরণ পাবো। আবার এই বিন্দুটা বসালেও আমরা GFC সম্বলিত একটা সমীকরণ পাবো। ঠিক আছে, তো আমি কয় নম্বর পেলাম? 3 নম্বর একটা সমীকরণ পেলাম, একটা 4 নম্বর সমীকরণ পেলাম। এটা মনে করো 3, -2 বিন্দু বসায় পাইলাম, এটা মনে করো -2, 0 বিন্দু বসায় পেলাম। তাহলে এই দুটো সমীকরণের মধ্যে GFC আছে। তাহলে যদি GFC থাকবে, তাহলে যদি আমি 3 আর 4 বিয়োগ করে দিই, 3 আর 4 যদি বিয়োগ করে দিই, তাহলে পাবো আমরা হচ্ছে 5 নাম্বার সমীকরণ। এই 5 নাম্বার সমীকরণের মধ্যে কিন্তু সি থাকবে না, সি আর সি কেটে যাবে। এফ আর কি থাকবে? জি থাকবে। এই এফ আর জি, আর এই যে এখানে একটা এফ আর জি বসে আছে, এটার সঙ্গে যোগ বিয়োগ করলে আমাদের জিএফসি এর মান বের করে হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে জি, এফ এবং সি এর মান বের করে এই সমীকরণটাতে বসানো। তাহলে বিন্দু বসাইলে সি থাকবে এখানেও, এটাতেও সি থাকবে, বিয়োগ করলে সি আউট হয়ে যাবে। তার মানে 5 নাম্বার সমীকরণের মধ্যে সি থাকবে না, শুধুমাত্র জি এবং এফ থাকবে। শুধুমাত্র থাকবে কি? জি এবং এফ থাকবে 5 নম্বরের মধ্যে। 5 নম্বরের মধ্যে জি অফ এফ, 1 নম্বরের মধ্যে জি আর এফ আছে। যোগ বিয়োগ করলে আমরা জি আর এফ এর মান ওখানে পেয়ে যাব। ওখান থেকে জি এফ এর মানটা আবার এখানে 3 অথবা 4 এর যে কোনো একটাতে বসায় দিলে আমাদের এসি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই গেল, এটা হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে এই 4-এর, 4-এর এই যে 5 নাম্বারটা একটু দেখায় দিই। খুবই সহজ এগুলো। দুইটা বিন্দু দেওয়া আছে, যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ত যদি দাগায় নিই আবারও, আমি এটা চিত্র আকারে প্রেজেন্ট করে দেখাচ্ছি। তোমাদের পরীক্ষায় চিত্র আকারে পরীক্ষা আসবে। ঠিক আছে, চিত্র আকারে সাধারণত পরীক্ষা আসে থাকে। এখানে বলেছে যে একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করে, যে 3, 5 এবং 6, 4 বিন্দুগামী। মনে করে যে 3, 5 দিলাম,
এখানে একটা দিলাম হচ্ছে 6 4 দিলাম বিন্দুগামী, এটা দেওয়া আছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে, তার 3 5 আর 6 4 এই দুইটা বিন্দু দিয়ে জীবনেও আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো না। আর একটা কন্ডিশন লাগবে, সেই কন্ডিশন দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে দুটা বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু দেওয়া আছে, একটা বলছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। বলো তো কি হবে তাহলে, এই পারে কিনা বলো, একজন বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত কি হবে? আমি দেখা দিই, বৃত্তের কেন্দ্রে, যে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, দিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখি পারি কিনা বলতে। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কি হবে বলতে পারো না? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মনে করে -g - f লিখলাম। বলতো কিসের মান 0 হবে? জি এর মান 0 হবে না এফ এর মান 0 হবে? এফ এর মান। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স এর তো একটা মান আছে, এই পর্যন্ত একটা মান আছেই, ওয়াই অক্ষ বরাবর কোনো মান নাই, তাহলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অতএব লিখবা -f = 0, f = 0। প্রথমে -f = 0 লিখে নিবা, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক 0, বৃত্তের কেন্দ্রের কোটি 0। তো কোটির মান কি এফ না -f? অবশ্যই -f, -f = 0 লিখবা, তারপর f = 0 লিখবা। একবার f = 0 লিখলে হবে না? হবে, হবে, কোনো সমস্যা নাই, আমরা লজিক্যালি লিখবো। আসলে এফ তার কেন্দ্র না, -f কিন্তু কেন্দ্র। ওকে, তাহলে এই যে একটা পেয়ে গেলাম মান, আর এই দুটা বিন্দুতে পাস করাও, তাহলে এফ তো অলরেডি 0 হয়ে গেছে, তাহলে জি এবং সি সম্বলিত দুইটা সমীকরণ পাবো। তাহলে 3 নম্বর সমীকরণ মনে করে, 2 নম্বর সমীকরণ যেটা পাস করাবো হচ্ছে 3,5 বিন্দু দিয়ে, 3 নম্বর সমীকরণ যে পাস করাবো 6,4 বিন্দু দিয়ে। এটার মধ্যে থাকবে কি? জি আর সি থাকবে। এটার মধ্যে থাকবে কি? জি আর সি থাকবে। কেন? এফ এর মান 0 বসাই দিব, তাহলে আমরা জি আর সি সম্বলিত দুটি রেখা পাবো, সমীকরণ পাবো। ওখান থেকে যোগ বিয়োগ করলে আমরা জি এবং সি এর মানটা বের করে ফেলবো, করে আমাদের মেইন সমীকরণে বসাই দেবো। মেইন সমীকরণ কোনটা? x² + y² + 2gx + 2fy + c = 0। এই যোগ বিয়োগ আমি কিন্তু আর দেখাচ্ছি না, যোগ বিয়োগ দেখালে একটা অঙ্ক করলে টাইম শেষ হয়ে যাবে। এটা গেল, তাহলে 3 4 শেষ, একটা পাতাই কমপ্লিট, 3 4 অঙ্ক শেষ। আচ্ছা, 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে তার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? 5 নাম্বার সহজ, 5 নাম্বারের 5 নাম্বারটা বুঝতে পারছো? 5 নাম্বারে 5 নাম্বারটা দেখা একটু। এক কেন্দ্রিক, এক কেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র একই। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এততে অবস্থিত, যা এত বিন্দুগামী, তা এত বিন্দুর সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে যে বৃত্তটা দেওয়া থাকবে সেই বৃত্তের কেন্দ্র বের করব, সেই বৃত্তের কেন্দ্র, আর আমি যে বৃত্তটা বের করতে চাচ্ছি সমীকরণটা, সেটার কেন্দ্র একই হবে। এক কেন্দ্রিক কথার অর্থ হচ্ছে এইটা, ঠিক আছে? আর 5-এর 5 নাম্বারটা বলেছে, খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বোর্ডে আসছে, বুয়েটে রুয়েটে আসছে, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 4,5, কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র এত এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, x² + y² + 4x - 6y - 12 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এটা কিন্তু দেখো খেয়াল করবা, এই কেন্দ্র দেওয়া আছে, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র দেওয়াই আছে, তাহলে কি হবে সূত্র? কেন্দ্র দেওয়া থাকলে আমরা এই সূত্র বসাবো, ঠিক আছে? x - h² + y - k² = হচ্ছে স্কয়ার, এটা বসাবো। তাহলে আমি বুঝতেই পারছি এখানে এইচ এর জায়গায় বসবে হচ্ছে 4, আর কে এর জায়গায় বসবে হচ্ছে 5। কিন্তু আমার লাগবে কি? এখন বৃত্তের ব্যাসার্ধ লাগবে, এ লাগবে। তো দেখো তো, এই বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটাকে দাগায় নি, এই যে দেখো, এই এই বৃত্তের সমীকরণ লিখে নাও তো, x² + y² + 4x - 6y - 12 = 0। এই যে বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় আমি যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি, নির্ণয় বৃত্তটা, ঠিক আছে? এই যে আমি এই বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি, নাম কি? 4,5, এটার নাম হচ্ছে 4,5। দেখো তো, তাহলে এখন দেখো তো,
যে আমি যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তটার ব্যাসার্ধ কি এত বড় না, এত বড়। তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে এ। কেন্দ্রদ্বয়ের দেখো এই বৃত্তের কেন্দ্র কত, আমি যদি সংক্ষেপে বের করে নিই কত হবে বলো দেখে, এই বৃত্তের কেন্দ্র কত বলো একজন সংক্ষেপে বলো। 2, -3 2, আর এটা দেখো এই বৃত্ত, দেখো এইটাই কিন্তু আমি যে বৃত্তটা বের করে চাচ্ছি, আমি যে বৃত্তটা বের করে চাচ্ছি এই যে দেখো, না বোঝার কোনো কারণই নাই। এই যে লাল কালিয়ালা বৃত্তটা আমি বের করে চাচ্ছি, লাল কালিয়ালা বৃত্তের ব্যাসার্ধ কত, এই যে লাল কালিয়ালা এ দি, তাহলে এইটুকার দূরত্ব, তাহলে আমাদের এ এর মানটা কত হবে, √, এই যে বিয়োগ করে দাও 4 মাইনাস হচ্ছে +2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হচ্ছে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6 4 40 √40, অতএব a স্কয়ার = 40। এই স্কয়ারের মান এখানে বসায় দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। h এর মান 4 আর k এর মান 5, যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে সেই বৃত্তটা হচ্ছে এইটা, আর এই বৃত্তের কেন্দ্রে দিয়ে যাচ্ছে এই যে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট 5 নাম্বার। 6 নাম্বার খুবই সহজ, 1 2 3 4 সবগুলা, যে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে x অক্ষকে স্পর্শ করে, এর চাইতে সহজ আর হয় না। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে x অক্ষকে স্পর্শ করে, তো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে যে এটাই হচ্ছে তোমার কেন্দ্রের কোটির মানই হচ্ছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -5, 7 আর x অক্ষকে স্পর্শ করে, তার মানে এই এখানে যদি আমি বলি k ইজ ইকুয়াল টু কত হবে, 7 হবে, তাই না? তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে x - h হোল স্কয়ার প্লাস y কেন্দ্র দেওয়া থাকলে আমরা সাধারণত এটা সূত্র ব্যবহার করব, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার, ঠিক আছে? তাহলে এই যে জায়গায় কি বসাবো, x - h মানে হচ্ছে -5, তাহলে +5 হয়ে গেল হোল স্কয়ার প্লাস y - k এর জায়গায় বসাবো 7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এর জায়গায় বসাবো হচ্ছে 7 স্কয়ার। যেহেতু আমাদের লিখতে হবে একটু যে যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের y স্থানাঙ্কই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে। y অক্ষকে স্পর্শ করলে সিমিলারলি এই y অক্ষকে স্পর্শ করলে কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ কিন্তু -5 নিব না, আমরা মডুলাস দিয়ে লিখবো যে h ইজ ইকুয়াল টু, যখন আমি h ইজ ইকুয়াল টু কিন্তু -5, যখন আমি a লিখবো তখন কিন্তু আমি মডুলাস দিব, মডুলাস অফ h দিব, তাই না, বা মডুলাস অফ -5 ইজ ইকুয়াল টু 5, ব্যাসার্ধ সবসময় পজিটিভ হবে, ঠিক আছে? তারপর দেখো 7 নাম্বার ভিতরে পারবা, 8 নাম্বার পারবা, কোনটা পারবা না, 8 নাম্বার উভয় অক্ষকে স্পর্শ করে, জি স্কয়ার এফ স্কয়ার এগুলো সি, এই সবগুলো পারবা। 13 নাম্বার বহিস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে স্পর্শ করে। তারপর 12 নাম্বার হচ্ছে ব্যয় ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয়। 11 নাম্বার পারার কথা, হ্যাঁ পারার কথা, এই সবগুলো করে ফেলবা। আর এখানে একটা বেশি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 15 নাম্বারটা। 15 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আমি 15 নাম্বারটা দেখা শেষ করে দেবো এখন আজকের ক্লাস। 15 নাম্বারটা 3টা অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? দেখো আমি 1 নাম্বারে দিয়ে দেখাই, x ইজ ইকুয়াল টু 0 কে স্পর্শ করে, y ইজ ইকুয়াল টু 0 কে স্পর্শ করে, আর x ইজ ইকুয়াল টু 6 কে স্পর্শ করে। বলতো x ইজ ইকুয়াল টু 0 কোন রেখা, x ইজ ইকুয়াল টু 0 কোন রেখা বলতে পারো না? x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষ, আর y ইজ ইকুয়াল টু 0 হচ্ছে x অক্ষ, তাই না? আচ্ছা, x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষ, y ইজ ইকুয়াল টু 0 হচ্ছে x অক্ষ, এটাকে দাগায় নাও, এই যে দাগালাম, এটা কি দাগালাম বলো দেখি, কোন কয় নম্বর রেখা দাগাইছি বলতে পারো? 2 নম্বর রেখা দাগাইছি, y ইজ ইকুয়াল টু 0 না, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 1 নম্বর রেখা, এই যে 2 নম্বর রেখা হয়েছে। এবার 1 নম্বর মানে x ইজ ইকুয়াল টু 0 না, y অক্ষের উপর সবসময় x 0 থাকে। এবার 3 নম্বর রেখা দাগাবো, x ইজ ইকুয়াল টু 6, 1 2 3 4 5 6, এই যে x এর মান 6, কিন্তু এই যে x এর মান 6 দাগালাম, এটা 3 নম্বর রেখা। আগেই বলেছি রেখা যখন দাগাবা তখন কিন্তু আমরা দুই পাশেই দাগা ফেলবো, এই যে এই দুই পাশে দাগালাম, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে 3টা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্ত এই ঘরে একটা হতে পারে, এই ঘরে একটা হতে পারে। সুতরাং বৃত্তের দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কারণেই এখানে একটা বৃত্ত দাগাও মনে মনে, এই যে এখানে 3টাকে স্পর্শ করা লাগবে, কিন্তু যাই হোক আমি এটা আমার অত ভালো হবে না দাগানো,
ডিমের মতো হবে, যা হয়। এই যে একটা বিন্দু দেখালাম, এই যে দেখো তিনটা রেখাকে স্পর্শ করে। সিমিলারলি দেখো তো এখানেও কিন্তু হবে, এই যে তাহলে এইটাও হবে এইটাও হবে, কিন্তু তিনটা রেখাকে স্পর্শ করছে। ঠিক আছে, তার মানে এখন বলো তো ভুজের মান একই থাকবে নাকি কোটির মান একই থাকবে? মানে প্লাস মাইনাস হবে কোনটা? কোটির মানে প্লাস মাইনাস দিব নাকি ভুজের মানে প্লাস মাইনাস দিব? দেখি বলতে পারি কিনা। এই যে এই পর্যন্ত দূরত্ব কিন্তু সমান, তার মানে ভুজের মান সমান। ভুজের মান কিন্তু আমাদের চেঞ্জ হবে না। কোটির মান দেখো, এইটা হচ্ছে কোটির মান, বৃত্তের ব্যাসার্ধ সেম সেম থাকে, ব্যাসার্ধ নিয়ে মাথা ব্যথা নাই। কোটির মান হচ্ছে এখানে দেখো একটা, এখানে একটা, এই যে তাহলে এইটা একটা কোটি, এটা একটা কোটি, তাহলে এই কোটিটাকে আমরা বলবো পজিটিভ কোটি, এই কোটিটাকে আমরা বলবো নেগেটিভ কোটি। তার মানে আমরা এখানে অবশ্যই এখানে ব্যাসার্ধ হবে 3, এই টোটালটা মিলে কত 6 না? তাহলে যেহেতু এত স্পর্শক 1 নং এবং 3 নং এর মাঝখানে হবে ব্যাসার্ধ, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে এখানে কত 3, ব্যাসার্ধ 3 হবে, আর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 3,3 এবং 3,-3, আর ব্যাসার্ধ হবে হচ্ছে হবে হচ্ছে 3। দেখো এটা বোঝা গেছে নাকি? এটার কেন্দ্র কত 3,3, এটার কেন্দ্র কত 3,-3। তার মানে আমাদের কেন্দ্র হচ্ছে 3 + - 3, এটা হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে হচ্ছে 3। তাহলে আমাদের x - h, এর জায়গায় বসবে 3 হোল স্কয়ার প্লাস y - y + - 3 হোল স্কয়ার হচ্ছে 3 স্কয়ার। দুইটা উত্তর হবে, কিন্তু এখানে দুইটা উত্তর আছে না? না, দুইটা উত্তরই থাকার কথা। ঠিক আছে, চিত্র দেখাতে হবে। তোমাদের কুমিল্লা বোর্ডে 19-এ আসছে একটা প্রশ্ন দেখাচ্ছি। x = 4, x = 8 আর y = 0, এই তিনটা রেখাকে স্পর্শ করছে একটা বৃত্ত দাগায় দেখাচ্ছি। 15 নম্বর কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 15 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। আগে দাগায় নিবা সুন্দর করে, রেখাগুলো আগে x অক্ষ এক দাগালা। প্রথমে হচ্ছে y = 0 মানে x অক্ষ, এটাই 1 নম্বর রেখা। y = 0 মানে কি x অক্ষ না, এটা 1 নম্বর রেখা, 3 নম্বর রেখা, 3 নম্বর রেখা এটা। এই যে দেখো y = 0 না, তাহলে x অক্ষ 3 নম্বর। x = 4, এই যে x = 4 দিলাম, x = 4 মনে করে ধরলাম, তাহলে এটা 1 নম্বর রেখা, x এর মান 4, এদিকে 4। এবার বললাম x = 8, তাহলে এইটুকু যদি 4 হয় তাহলে 8 কতটুকু হবে? এতটুকু 8 হবে, তাই না? এতটুকু, এটা হচ্ছে 2 নম্বর রেখা। তিনটা অক্ষকে, এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। 15-4 নাম্বার। পারবো না? বৃত্ত দেখো তো, এখন তোমাকে যদি বলা হয় বৃত্তের কেন্দ্র কত, দেখি পারি কিনা এবার বলতে। এই দাগায় একটা দাগায়, খালি এক পাশে দাগায়, যে এই তিনটাকে স্পর্শ করতে হবে কিন্তু। ছোট বৃত্ত দেখালাম রে। হ্যাঁ, বলতো এই নিচে তো একটা হবে, নিচে পরে দেখছি। বলতো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, দেখি বলতে পারি কিনা। এটা হচ্ছে x = 4 রেখা, এটা হচ্ছে x = 8 রেখা। বলতো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এটা কিন্তু চিত্রের মাধ্যমে করতে হবে কিছু। হ্যাঁ, কত? 6,2। হ্যাঁ, 6,2। এই যে এই পর্যন্ত 4, এই পর্যন্ত 6, এইটু করে 6,2 হবে এখানে। ভেরি গুড, 6,2। আর ব্যাসার্ধ তো বুঝতেই পারছো 2 হবে। নিচে যদি দাগাই, সেম ভাবে যদি নিচে দাগাই, নিচে একটা বৃত্ত দাগালাম, এটা স্থানাঙ্ক কত হবে? 6,-2 হবে, তাই না? আর বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে, তাহলে a = হবে 2, আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে 6, হচ্ছে +-2। ওকে, চিত্র দাগালেই অঙ্ক কমপ্লিট, চিত্র দাগালেই অঙ্ক কমপ্লিট, হচ্ছে মূল বিন্দু 0, 0। তাহলে আমাদের 15 নাম্বার কমপ্লিট, টোটাল চ্যাপ্টারই কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি এইরকম একটা প্রশ্ন আসে, বোর্ডে আসছে বিভিন্ন সালে, তো আমরা যেহেতু r = 6 cos θ প্লাস হচ্ছে 4 sin θ, এই সমীকরণটাকে আমরা কি করব? এই সমীকরণে বললো যে এটার হচ্ছে কেন্দ্র কত, ব্যাসার্ধ কত। তো আমরা তো এই সূত্র শিখি নাই, কিভাবে করবা বলো দেখি। আর এর জায়গায় কি লিখবা? আর এর জায়গায় r² লিখবো। তার মানে আর এর সঙ্গে একটা r গুণ করলাম, 6r cos θ প্লাস 4r sin θ। ঠিক আছে, আর দ্বারা গুণ করে নিবা, আর দ্বারা গুণ করবা। r² মানে কি?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 6 আর কস থিটা মানে কি এক্স, তার প্লাস 4 আর সাইন থিটা মানে কি ওয়াই। তাহলে আমরা তারপর সাজায় লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইজ ইকাল 0। এখন চেহারা চিনতে পারছো? এখন পারবো না? এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যা চাই বের করতে পারবো না? এরকম যদি পোলার রূপ দেওয়া থাকে, পোলার রূপকে আমরা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করবো। আগে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করে তারপর ওখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যা চাইবে সেটা আমরা বের করবো। ওকে, এখন কিন্তু কেন্দ্র আমি ইজিলি বের করতে পারতেছি। কেন্দ্র কত হয় বলা দেখে? কেন্দ্র হবে 3, হচ্ছে 2, আর ব্যাসার্ধ হবে হচ্ছে, ব্যাসার্ধ বুঝতেই পারছো, রুট ওভার অফ 3 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর 2 এর উপর স্কয়ার, রুট ওভার 13 হবে। ওকে, তো এটা কিন্তু করে 2 মার্কের জন্য পরীক্ষা আসে। আমরা পোলারের সমীকরণে লিখবো না, পোলারকে আমরা কার্তেশীয়তে কনভার্ট করে নিব, ইচ্ছা করে কনভার্ট করে নিয়ে তারপর হচ্ছে বের করবো। ঠিক আছে, কারণ আমাকে তার বলা নাই যে পোলার রূপেই আমাকে লিখতে হবে, পোলার রূপে এরকম ভাবে আসে না। তো এই পর্যন্ত থাক, বৃত্তের 1 নম্বর চ্যাপ্টার শেষ। আর 2 নম্বর চ্যাপ্টারের সূত্র একেবারেই খুবই কম, শুধুমাত্র স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, এই স্পর্শকের সমীকরণটা আমরা অলরেডি শিখছি নাকি, ওইভাবে করে ফেলবো। দরকার হলে আমার ডিফারেন্সিয়েটের সাহায্য নিব, যদি আমার মনে না থাকে ডিফারেন্সিয়েট করে ফেলে দিব, কারণ স্পর্শক মানেই তো ডিফারেন্সিয়েট করে ডিওয়াই ডিএক্স এর মান বের করে বের করে দেওয়া, একই জিনিসই। ঠিক আছে, ওকে, ওইটা একটা বুদ্ধি তো আমরা শিখছি, তো ওই বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওইভাবে আমরা বের করতে পারি। যাক, কালকে ক্লাসটা ভালোভাবে করো, স্পর্শকটা আসলে গুরুত্ব দিয়ে পড়তে হবে, স্পর্শক থেকেই পরিষ্কার প্রশ্ন আসবে। কালকে কেন পড়াবো না কেন? কালকে কি সমস্যা? শুক্রবার টুক্রবার নেই, সব দিনেই পড়তে হবে।